বিরোধী কতগুলো খবর বাংলাদেশে রীতিমতো ফ্রাস্ট্রেশন ছড়িয়ে দিচ্ছে, হতাশা। যে বাজেট হয়েছে আপাত দৃষ্টিতে এক্সিস্টিং কোনো কিছু কোনো কর হার বাড়ানো হয়নি। কিন্তু যে বিষয়গুলো করের যে নেটওয়ার্ক যেভাবে বৃদ্ধি করা হয়েছে বা যে বিষয়গুলো জানান দিচ্ছে তাতে করে পুরো আমাদের সমাজ সংসারে ব্যবসায়িক সেক্টরে রীতিমতো ফ্রাস্ট্রেশন শুরু হয়ে গেছে। প্রথমে এক নম্বরটা বলে নিই, সেটি হলো আবাসন শিল্প। অর্থাৎ এই সরকার যেভাবে নিজেদের জমি কোনো ডেভেলপার কোম্পানিকে ডেভেলপ করতে দিয়ে যে সাইনিং মানি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে যেভাবে ফ্ল্যাটগুলো পাচ্ছে, এই ফ্ল্যাটের উপর ট্যাক্স, সাইনিং মাইনের উপর তো আগেই ট্যাক্স ছিল। এটা নিয়ে যা কিছু করছে এটা পুরো আবাসন শিল্পকে রীতিমতো অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। এখন আমাদের এই যে ঢাকা শহরে প্রায় 40,000 ফ্ল্যাট অবিকৃত অবস্থায় পড়ে আছে। আর এই 40,000 ফ্ল্যাটের অ্যাগেনস্টে অলমোস্ট ধরুন 50% ব্যাংক লায়াবিলিটিস আছে। ধরুন আমার 10 কাঠা জমি আছে, এখন সেই জমিটি আমি আপনাকে দিলাম। তা আপনি কি করবেন? সেই জমিটি আপনার অংশটিকে বন্ধক রেখে ব্যাংক থেকে আপনি লোন নেবেন। লোন নিয়ে আপনি কনস্ট্রাকশন করেছেন, কনস্ট্রাকশন শেষ করেছেন, মালিককে ফ্ল্যাট বুঝিয়ে দিয়েছেন, কিন্তু আপনার ফ্ল্যাটগুলো বিক্রি করতে পারছেন না। আবার 90% বা 80% হয়ে বহু ফ্ল্যাটগুলো পড়ে আছে। এর কারণ হলো যে আপনি ক্রেতা না পাওয়ার কারণে আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন 50%, বাকি 50%-এর মধ্যে আপনি 40% ধরুন আপনি বিক্রি করবেন আর 10% আপনি লাভ করবেন। এখন ব্যাংকের টাকা দিয়ে আপনি কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু আপনি বিক্রি বাট্টা করতে পারছেন না, মাঝপথে কাজ থেমে আছে। মালিক, শ্রমিক, আপনি নিজে, ব্যাংক, সবার মধ্যে হতাশা। এবং এই হতাশার পরিমাণ এই মুহূর্তে 40,000 ফ্ল্যাট। এক একটা ফ্ল্যাট যদি 1 কোটি টাকা গড়ে দাম ধরেন, 1 কোটি তো হবে না, বেশি হবে 2 কোটি, তাহলে এই 40,000 অবিকৃত ফ্ল্যাটে 80,000 কোটি টাকা ব্যাংকের বিনিয়োগ আছে মিনিমাম। অবিকৃত অবস্থায় পড়ে আছে, ট্রানজ্যাকশন হচ্ছে না, প্রত্যেকটা মানুষ এখানে রুগ্ন হয়ে পড়েছে। এর উপরে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আপনি নতুন একটা ব্যবসা করবেন, নতুন একটা প্রতিষ্ঠান চালু করবেন। এটা আপনি এক্সিস্টিং যে লোড আছে সেই লোডের উপর আবার নতুন করে আপনি শুরু করবেন। এটা কেউ বেকুব নেই, কোনো মানুষ নেই। যাদের প্লট আছে তারা ডেভেলপার পাবে না, আর যারা ডেভেলপার আছে তারা কোনো অবস্থাতেই এইরকম নতুন এই বার্ডেনটা নিয়ে তারা, যাকে বলা হয়, ব্যবসা শুরু করতে পারবে না। এমনিতেই গত 2 বছর ধরে ড্যাপ, ওটার একটা ঝামেলার কারণে 2 বছরে কোনো প্লট এভাবে হয়নি। এর কারণে ঢাকা শহরে যেভাবে আপনার জমির শেয়ার দেওয়া হয়েছে যে আপনাকে এত % জমি ছাড়তে হবে, নতুন করে যে ডিটেলড এরিয়া প্ল্যান ঢাকার ড্যাপ, এটার যে ছাড়পত্র দেওয়ার যে নিয়ম ছিল, ওটার কারণে জমি মালিক দেখতো যে তাদের একটা জমির বেশিরভাগ অংশ মূল্যবান জমি ঢাকা শহরে ছেড়ে দিতে হচ্ছে। এই জন্য গত 2 বছর ধরে এই ড্যাপ নিয়ে যে ঝামেলার কারণে পুরো আবাসন সেক্টরটা বলতে গেলে বসেছিল। কেবলমাত্র এই নতুন ড্যাপের আগে পুরনো যে নিয়ম ছিল, সেই নিয়মে যে বিল্ডিংগুলো অ্যাপ্রুভ করা ছিল রাজুক থেকে, সেইগুলোর কাজ হয়েছে। গত 2 বছর নতুন কোনো প্রজেক্ট আন্ডার দ্য নিউ ড্যাপ হয়নি। এখন এই 2 বছর পরে যে ড্যাপ প্রণয়ন করা হয়েছে এটা মোটামুটি সহনশীল, কিন্তু এই 2 বছর পরে তারা যে শুরু করবে, যখনই শুরু করবে তখনই এই নতুন করে ফ্ল্যাটের উপর 15% যে আয়কর, এই আয়করের যে খড়গ, এটা পুরো সেক্টরটিকে আবার একেবারে পুরো বন্ধ করে দিল। সরকার হয়তো সিদ্ধান্ত নেবে 6 মাস পরে, হয়তো আগামী 1 বছর পরে সিদ্ধান্ত নেবে না, এখানে উইথড্র করা হলো, কিন্তু এর মধ্যে 12টা বেজে যাবে, পুরো সেক্টরটার 12টা বেজে যাবে। এবং এই সেক্টরে এই যে আগে বললাম 80,000 কোটি টাকার ট্রানজ্যাকশন, এই 80,000 কোটির সাথে আপনার কত লাখ শ্রমিক জড়িত, কয়টি ইটের ভাটা জড়িত,
কতগুলো ব্যাংক জড়িত, তারপরে সিমেন্ট ফ্যাক্টরি, রড ফ্যাক্টরি, স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি, সব মিলিয়ে এই কনস্ট্রাকশনের সাথে যে লক্ষ লক্ষ শ্রমিক, অর্থাৎ ৮০,০০০ কোটি টাকার এই যে ফ্ল্যাট পড়ে আছে, আপনি এটা যদি বর্তমান ইয়ারলি টার্ন ওভার ধরেন, নট মোর লেস দ্যান ২ লক্ষ কোটি টাকা। এই ২ লক্ষ কোটি টাকার সঙ্গে কারা কারা জড়িত, পুরো জিনিসটা গত ২ বছর যাবত যদি বন্ধ থাকে এবং আগামী ১ বছর যদি বন্ধ থাকে, আপনি বুঝেন যে সরকার কোথা থেকে ট্যাক্স পাবে। দিস ইজ ফ্রাস্ট্রেশন। সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে পাড়া মহল্লায় যে সকল মুদি দোকান আছে সেগুলোকে ভ্যাটের আওতায় নিয়ে আসবে, অর্থাৎ সবার ভ্যাট নিবন্ধ থাকবে, হয়তো মিনিমাম একটা ভ্যাট ১৫০০, ১,০০০, ২,০০০, ৫,০০০ এটা দিতে হবে। যারা পাড়া মহল্লায় দোকানদারি করেন তারা খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে খুচরা বিক্রি করে দোকানের ভাড়া দিয়ে বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়েছেন, বিক্রি বাট্টা নেই। নিউ মার্কেট কাঁচা বাজারে গিয়ে দেখেন যে কয়টা মাছ বিক্রি হয়েছে, কয়টা মুরগি বিক্রি হচ্ছে, চাল ডালের বিক্রি কি, পুরো বাজার খা খা করছে। মার্কেটগুলো, বিপণী বিতানগুলোতে গিয়ে দেখেন সব কিছু খা খা করছে। কোনো মানুষ তার সংসার চালানোর জন্য তার দোকানের খুচরা বিক্রি থেকে আয় করবে, সংসার চালাবে, এরকম অবস্থা একটা মার্কেটও নেই। আমি আমার একটা দোকান আছে, ভাড়া দিই, গুলিস্তান একটা দোকান আছে। তো আজকে সেই ৬-৭ বছর যাবৎ যে ভদ্রলোক ভাড়া আছে, ভাড়া নিয়মিত দিয়ে আছেন, খুব ভালো ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু এই যে গত ২ মাস যাবৎ এমন অবস্থা, সে ভাড়াই দিতে পারছে না। আমার আর একটা ফ্যাক্টরি ভাড়া দেওয়া ছিল, তো একটা গার্মেন্টস কোম্পানিকে ভাড়া দিয়েছি ৩ বছর যাবৎ। সে শুধুমাত্র একটা বন্ডের লাইসেন্স রিনিউ করতে না পারার কারণে সেই বেচারা ৩ বছর যাবৎ ফ্যাক্টরি বন্ধ, আমিও ভাড়া পাই না, সেও যেতে পারে না, ভদ্রলোক একেবারে স্ট্রোক করে মারা গেলেন। এখন বলেন যে আমি এই যে আমার ওটা দিয়ে ব্রেড অ্যান্ড বাটার, ওটার সঙ্গে ব্যাংক লোন জড়িত, আমি যদি ভাড়া না পাই, এবং ওই ভদ্রলোকের ৭০ কোটি টাকার তার ঋণ, ২,০০০ লোক তার ফ্যাক্টরিতে চাকরি করত, এই ২,০০০ লোক গত ৩-৩.৫ বছর শুধুমাত্র একটা কাস্টম বন্ডের লাইসেন্স রিনিউ করতে না পারার কারণে মারা গেল। তো যখন সে মারা গেল তখন আমি বন্ড কমিশনারকে ফোন করলাম, ফোন করার পরে এই মোটামুটি ১৫ দিনের মধ্যে সে লাইসেন্স দিয়ে দিয়েছে। কিন্তু লাইসেন্স দিয়ে দিয়েছে, এখন সে ব্যাংক, যে ব্যাংকে তার একটা টিটি আসছে, $১,০০,০০০ একটা টিটি আসছে, সে ফ্যাক্টরিটি চালু করবে। কিন্তু জুন ক্লোজিংয়ের কারণে আজকে ১৫ দিন যাবৎ সেই তার যে ব্যাংক, সেই টাকাটা সে এনক্যাশ করতে পারছে না। মানে টাকাটা ডলারের এনে ডলার থেকে বাংলা টাকা করে ওই লোকের টাকা দিবে, সেই টাকা ব্যাংক দিতে পারছে না। কেন বলেন তো? বলছে জুন ক্লোজিং, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্যাংকের টাকার সমস্যা আছে, কোনো প্রবলেম আছে। তা এই হলো ব্যবসায়িক অবস্থা। সেখানে আপনি ভ্যাটের জন্য আপনি এই খুচরা বিক্রেতাদেরকে পাড়া মহল্লাতে আপনি নিয়ম করে দিলেন, লোকজন, ভ্যাটের লোকজন যাবে, গালাগালি করবে, আর ওই লোকের যে এখন বর্তমান পেইন আছে, সেই পেইন আরও ১০০ গুণ বৃদ্ধি পাবে। বলেন কীভাবে মানুষ বাঁচবে? আপনি জর্দা, বিড়ি, পান, সিগারেট, তামাক, মুড়ি, এমন কোনো জিনিস নেই যে জিনিসের উপরে এখন কর নেই। এই যে একটা কৃষক, জেলে, মুটে, মজুর, ঝাড়ুদার, বারবার মানে নাপিত, তারা যেটা বিড়ি খাচ্ছে, সেই বিড়ির উপর আপনি ব্যান্ডরোল দিয়ে সেখান থেকে আপনি ট্যাক্স নিচ্ছেন। সেই ট্যাক্স আপনি কী করছেন? আপনি রাষ্ট্র সেই ট্যাক্স নিয়ে কোট কিনছেন, টাই কিনছেন, আরাম করছেন, আয়েশ করছেন, রাষ্ট্রের টাকা দিয়ে বাপের নামে গ্রাম করছেন, পাড়া মহল্লা করছেন, তারপর যুদ্ধ করার জন্য বিমান কিনছেন, অস্ত্র কিনছেন। আমেরিকা থেকে আপনার গোলাবারুদ কিনতে হবে, আমেরিকা থেকে আপনার অস্ত্র কিনতে হবে, বার্গার কিনতে হবে, গরুর মাংস কিনতে হবে, ব্রাজিল থেকে না কিনে আমেরিকা থেকে গরুর মাংস কিনতে হবে, ইত্যাদি অনেক কিছু। ফলে এই যে সোশ্যাল আনরেস্ট, মানুষের যে কষ্ট, মানুষের যে দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাসটির আওয়াজ যদি আপনি শুনতে পারতেন যে আমাদের দেশের এখন যে অবস্থা, তাতে করে বর্তমান যে বাজেট আছে, এই বাজেটের অর্ধেক বাজেট করাটা বুদ্ধিমানের কাজ হতো। রিল্যাক্স। সরকারি কর্মকর্তাদেরকে
অর্ধেক নামিয়ে আনা উচিত এই মুহূর্তে। যে ম্যান পাওয়ার আছে তার অর্ধেক জাস্ট ছাঁটাই, কোনো কথা নেই। কিন্তু মানুষের উপর যারা আপনি করের বোঝা চাপিয়ে দিয়ে প্রত্যেকটা মানুষেরকে উৎপাদনের বাইরে নিয়ে তাদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন ছড়িয়ে দিচ্ছেন, মানুষ বিদেশে যেতে পারছে না, কর্মসংস্থান নেই, দেশে একটা ব্যবসা শুরু করবে তার সমস্যা হচ্ছে না, কে কিনবে? যারা খাবারের দোকানগুলো, রেস্টুরেন্টগুলো খা করছে, প্রত্যেকটা 5 স্টার হোটেলে গিয়ে দেখেন কী অবস্থা, দোকানে গিয়ে দেখেন কী অবস্থা, মাছের বাজারে গিয়ে দেখেন কী অবস্থা। অথচ আপনি 9,30,000 কোটি টাকার একটা বাজেট তৈরি করে সেই বাজেটের উপরে ভিত্তি করে আপনি পদ্মা ব্রিজের সাথে কাউন্টার দ্বিতীয় পদ্মা ব্রিজের ডিজাইন করার জন্য 4.5 কোটি টাকা দিয়ে দিচ্ছেন। আপনি পদ্মা ব্যারেজ, আপনার পদ্মায় পানি নাই, ভারতের সাথে পানি চুক্তি আপনার রিনিউ হয়নি, কতটুকু পানি আসবে, কত কিউসেক পানি আসবে তার নিয়ে তা নেই, আপনি পদ্মা ব্যারেজ করবেন রাজবাড়িতে। পানি না থাকলে ব্যারেজ দিয়ে আপনি করবেন নাকি? তিস্তা ব্যারেজ করা হয়েছে, তিস্তাতে মানে আপনার তিস্তাতে কোনো রকম পানি আসছে না, ব্যারেজ করে আমরা বসে আসি। তাহলে আমরা কি করব? আপনি গিয়ে দেখেন কি হচ্ছে তিস্তা ব্যারেজ। তিস্তার দুটো, একটা ব্যারেজ আর একটা হলো রাবার ড্যাম। সেই রাবার ড্যাম প্রকল্প এর সাথে জমানা করেছে, দুটোই মানে পুরো আরও তিস্তাকে 12টা বাজিয়ে দিয়েছে। পদ্মাতে যদি পানির ফ্লো না থাকে, এর মধ্যে যদি আরও উল্টোভাবে আমরা একটা ব্যারেজ তৈরি করি, আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, পুরো পদ্মার এখন যতটুকু প্রাণ আছে এই প্রাণটুকু নষ্ট হয়ে যাবে। তো এই যে অনেক কিছু মানে আমরা বলা হচ্ছে, যে যেভাবে পারছি বলছি, যে যেভাবে পারছি কনভিন্স করছি এবং সব কিছু নিজের দিকে নিয়ে যাচ্ছি, এটা আসলে কোনো অবস্থাতেই যেটিকে বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি, সেই জিএনপি বাড়াচ্ছে না। যেটা মানুষের যে কম্বাইন্ড হ্যাপিনেস, সেই হ্যাপিনেস বাড়াচ্ছে না। যে যার অবস্থানে থেকে মানুষ ভেঙে পড়ছে। আমরা এই যে টকশো করি, এখন বলা হচ্ছে এই টকশোর উপর 30% করে আপনাকে ফি দিতে হবে। আপনি কি একবারও দেখেছেন যে এই টেলিভিশন কোম্পানিগুলো তারা যে চলছে, টাকা কোত্থেকে পাচ্ছে? আপনি তো আগে দিবেন তাকে। আপনার সরকার কত টাকার বিজ্ঞাপন দিয়েছে টেলিভিশনগুলোতে? আমাদের লোকাল যে কোম্পানিগুলো একটার পর একটা দেউলিয়া হয়ে যাচ্ছে। বেক্সিমকো দেউলিয়া, সিটি গ্রুপ দেউলিয়া। সিটি গ্রুপকে উদ্ধার করার জন্য 32,000 কোটি টাকার ফান্ড দেওয়া হচ্ছে। আপনি বোঝার চেষ্টা করেন। এবং তারপরেও এই গ্রুপ বলছে আমরা দাঁড়াতে পারবো না, গ্যাস না আসা পর্যন্ত, এবং আরও টাকা লাগবে। সিটি গ্রুপ দেউলিয়া, তীর, আটা, ময়দা, সয়াবিন। বেক্সিম গ্রুপ দেউলিয়া। এই দুটো গ্রুপে 1 লাখ লোক চাকরি করে। আচ্ছা, 30,000 লোক চাকরি করতো গাজী গ্রুপে। বসুন্ধরা গ্রুপ 50,000 লোক চাকরি করে, যায় অবস্থা। যমুনা গ্রুপ খারাপ অবস্থা। পার্টেক্স গ্রুপ বলতে গেলে দেউলিয়া। এখন বলেন বাংলাদেশে এমন কোনো একটা গ্রুপ দেখান যেখানে 50,000 লোক, 1 লাখ লোক নিয়ে তারা ভালো আছে। সিঙ্গেল লোক নাই। একমাত্র প্রাণ গ্রুপ কোনো মতে টিকে আছে, কিন্তু এখন যেভাবে চলছে এইভাবে কিছুদিন হলে এই প্রাণ গ্রুপ 1 লাখ লোক প্রাণ গ্রুপে আছে, প্রাণ গ্রুপ দেউলিয়া হয়ে পড়বে। ওয়ালটন গ্রুপ দেউলিয়া হয়ে পড়বে। এই যে ওয়ালটন, আপনি মানুষ বাঁচে না, আপনি ফ্রিজ, টিভি কিনবে কোত্থেকে, ফ্যান কিনবে কোত্থেকে? ওয়ালটন বড় করতে করতে নিজেদেরকে এখন এমন একটা জায়গাতে নিয়ে গেছে, এবং এটা দেউলিয়া হওয়া মানে পুরো দেশ দেউলিয়া হয়ে যাবে। আর আপনি আপনার মতো করে যুদ্ধ বিমান কিনে যাবেন, আপনার মতো করে আমেরিকার মানে যাকে বলা হয় যাত্রীবাহী বিমান কিনবেন, অন্যান্য জিনিস কিনবেন। আসলে এই বিষয়গুলো নিয়ে না ভাবতে হবে। সত্যিকার অর্থে মাঠের যে অবস্থা, সে অবস্থা যারা না বুঝেন, হৃদয় দিয়ে, এখানে একটা আছে পলিটিক্যাল ইকোনমি, আর একটা আছে থিওরিটিক্যাল ইকোনমি, আর একটা আছে গ্লোবাল ইকোনমি, আর একটা আছে বাস্তবিক ইকোনমি, মানে একদম বাস্তব যেটা চলছে। আর হলো আর একটা টেম্পোরারি ইকোনমি। একটা লোক গ্রাম থেকে আসছে, সে 2-3 জন রিক্সা চালাচ্ছে। ইকোনমিটাকে আপনি কীভাবে জিডিপিতে আনবেন? একটা ছেলে ইউনিভার্সিটিতে, সে টিউশনই পাচ্ছে না, রাস্তার পাশে সে ফেরি করছে, ফুডকার্ট চালাচ্ছে। এই ইকোনমিটাকে আপনি কীভাবে প্রমোট করবেন? এই যে টেম্পোরারি ইকোনমি, এটাও জিডিপির একটা বিরাট অংশ। তো এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা যারা করবে তারাই মানে নিজেদের ইকোনমির ঠিক নেই, সংসার ঠিক মতো চলে না, আমেরিকার টাকায় চলে, সরকারের দালালি করে, বড় বড় অর্থনীতির তারা বুদ্ধি দিচ্ছে।